প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীবনের সত্যি আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে। তার মানে আমরা দেখেছিলাম যে আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কীভাবে এটিপি এবং এনএডিপিএস2 তৈরি হয়, যাকে আমরা আত্তীকরণ শক্তি বলেছিলাম। আর এই এটিপি এবং এনএডিপিএস2 তৈরি করার পরে বা এইটা তৈরি করার সময় তার ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। আর সেই ঘাটতিকে পূরণ করার জন্য প্রয়োজন পড়ে কী বলতো, পানি আলোর উপস্থিতিতে ভাঙে বা আলোর উপস্থিতিতে পানি ভেঙে উৎপন্ন করে অক্সিজেন এবং ইলেকট্রন। সেই ইলেকট্রন তার অভাব পূরণ করে আর অক্সিজেন পরিবেশে ছেড়ে দেয়। এখন ধরো আমাদের আত্তীকরণ শক্তি তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আত্তীকরণ শক্তি, যেটাকে আমরা বলেছিলাম NADPS2 বা NADS+S+, এবং তার সাথে হচ্ছে ATP। এই আত্তীকরণ শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া, তাকে আমরা বলে থাকি আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো যে কোন পর্যায়ে খাদ্য তৈরি হয়, তাহলে উত্তর হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে যদি সংজ্ঞা বলি তাহলে কী হবে? যদি প্রশ্ন আসে আলোক নিরপেক্ষ পর্যায়ে কী, তাহলে আমরা কী বলবো? যে আলোক পর্যায়ে উৎপন্ন আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে আলোক যে পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা হয়, তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। তাহলে আমি আবারও বলছি, আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা কাকে বলবো? আলোক পর্যায়ে উৎপন্ন আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে যে পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এখন আসো, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে খিচুড়ির একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়েছিলাম যে বাজার থেকে প্রথমে খিচুড়ির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এখন ধরো, ঠিক আছে, বাজার থেকে চাল নিয়ে আসা হলো, ডাল নিয়ে আসা হলো, মাংস নিয়ে আসা হলো, তার মানে কি আত্তীকরণ শক্তি ওকে। এখন খিচুড়ি রান্না হবে, সেটা খিচুড়ি হবে কোথায়? বড় রান্না করে। এখন এই খাবারটা আমরা ধরে নিই খিচুড়ি একটা খাবার, তাহলে এই খাবারটা কিভাবে হবে? তো অনেকগুলো অপশন হতে পারে। ধরো আসার পরে তোমার হচ্ছে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল যে ঠিক আছে, ডাল, চাল, মাংস দিয়ে আমরা রান্না করব ডিফারেন্ট কিছু। একজন বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যেহেতু আজকে অনেক গরম, কিছুর দরকার নেই, মাংসটা ভুনা হোক, ভাত রান্না হবে, ডাল হবে। তো খাবার কিন্তু হবে, তোমার পারপাস কিন্তু সার্ভ হচ্ছে, খাবার হচ্ছে। তো এটা একটা অপশন। আরেকটা অপশন, তো আরেকজন বললো যে না, এত ঝামেলা করার দরকার নেই, চাল আর ডাল দিয়ে খিচুড়ি করা হোক, মাংসটা আলাদা থাকুক। এটা একটা অপশন, তাও কিন্তু খাবার হচ্ছে এবং তুমি কিন্তু ওই উপকরণগুলোই ব্যবহার করছো। আর একজন বলে না, এত ঝামেলা করার দরকার নেই, সবগুলো একসঙ্গে দিয়ে রান্না করে ফেলো। তো এখন আত্তীকরণ শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে খাবার হবে, মানে শর্করা হবে। ঠিক খিচুড়ির মতো মনে করো যে চাল, ডাল, মাংস মিলে মানে খাবার হবে। এখন এই খাবার মানে এই শর্করাযুক্ত খাদ্য সম্ভাব্য কয়টা পথে হবে, এই সম্পর্কে 3টা ধাপ আছে। কেউ বলেছে যে তৈরিকৃত খাদ্য বা যে খাবার যে তারা তৈরি করে এটা C3 চক্রের মাধ্যমে করে, আমরা একটু পরে জানবো C3 চক্র কি। আবার কেউ বলেছে যে না, এটা C4 চক্রের মাধ্যমে করে। আবার এখনও ধারণা করা হচ্ছে যে না, কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা CAM বা ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম এর মাধ্যমে খাদ্য তৈরি করে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো আলোক নিরপেক্ষ পর্যায়ে খাদ্য প্রস্তুতির স্বীকৃত ধাপ কয়টি, তাহলে তুমি বলবা 3টি। কি কি? একটা C3 চক্র, যার আরেকটা নাম হচ্ছে কেলভিন চক্র। কেন আমরা একে C3 চক্র বলছি সেই ব্যাপারটা একটু পরে যাচ্ছি। একটা C4 চক্র, এটি কেন বলে থেকে হ্যাসো স্ল্যাক চক্র, এবং কেন C4 বলে থেকে সেই ব্যাপারটা তো একটু পরে যাচ্ছি। আর CAM ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, এই হলো স্বীকৃত ধাপ। প্রথমেই চলো আমরা C3 চক্র সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি। C3 চক্র সম্পর্কে জানার আগে আমরা চলো আগে প্রথম একটু বই দেখব, বইয়ে কি বলছে, তারপর আমি তোমাদেরকে বলতেছি। দেখো, আমরা যদি একটু বইয়ে যাই তাহলে বই থেকে দেখতে পাবো। দেখো, কেলভিন চক্র এখানে কি বলেছে একটু দেখি আমরা। বলেছে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে কেলভিন, ব্যানসন ও ব্যাসান চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়। ভালো কথা, এই সংজ্ঞা চলবে না, আমি সংজ্ঞা তোমাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা, কেলভিন এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পান। এটা পরীক্ষায় আসে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হতেই হবে, কারণ আমরা জানি যে খাদ্য তৈরির স্বীকৃত ধাপ হচ্ছে এগুলো।
আর এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ধরনের গতিপথকে C3 গতিপথ, এবং যেসব উদ্ভিদ এই চক্র সম্পন্ন করে তাদেরকে C3 উদ্ভিদ বলে। দেখো এইটুকু দিয়ে আছে বইয়ে। আচ্ছা, আমরা এখন কিভাবে লিখব? বিজ্ঞানী দেখো, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমাদের একটু মানে লিখে ফেলতে হবে। আমি আস্তে আস্তে সংজ্ঞাটা বলবো এবং তোমরা কি করবা, এটা আস্তে আস্তে পজ করে তারপর সুন্দর করে লিখে ফেলবা। C3 চক্র বা কেলভিন চক্র কি হবে এটা, ঠিক আছে? আমি একটা ইনফরমেশন দিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, বিজ্ঞানী মেলভিন কেলভিন, তাহলে নাম কি দেখো, মেলভিন। বিজ্ঞানী মেলভিন কেলভিন, এটা কিন্তু একজন, আবার দুইজন ভাই বোন না। কেলভিন ও তার সহযোগীরা, তার সহযোগী মানে সে একা না। এটাকে আমরা কি বলি জানো? আমরা এটা বলে থাকি কেলভিন অ্যাটল। মনে করো কোনো ধরনের অ্যানালাইসিস বা কোনো থিসিস করতে গেলে একটা টিম সুপারভাইজার থাকে। ধরো আমি একটা অ্যানালাইসিস করবো, তাহলে আমি সুপারভাইজার, আমার আন্ডারে ধরো আরও 5 জন লোক আছে। তাহলে আমি যখন কোনো একটা গবেষণা করছি, তো এই 5 জনের নাম থাকবে কিভাবে, ধরো রাশেদ ইমাম বা জুয়েল অ্যাটল। এই অ্যাটল দ্বারা বোঝানো হয় তার সহযোগীরা। তো এই কাজটা বিজ্ঞানী মেলভিন কেলভিন এবং তার সহযোগীরা মিলে করছিল। তারা কি করছিল দেখো, তোমরা যেহেতু কার্বন কিন্তু তোমরা চিনো, কার্বনের যে আইসোটোপ আছে, বলো তো আইসোটোপ কি? পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, পড়ছো তোমাদের কেমিস্ট্রিতে। কার্বনের নর্মাল ভর সংখ্যা কিন্তু কত বলতো, 12। হ্যাঁ, ভর সংখ্যা কত বলতো, 12। কিন্তু তারা কি করছে, কার্বন 14 নিছে। তাহলে এটা একটা আইসোটোপ, ঠিক কিনা বলো? কার্বনের এটা কি বলে, একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে বিজ্ঞানী মেলভিন কেলভিন এবং তার সহযোগীরা কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে, তেজস্ক্রিয় আইসোটোপ, কারণ তেজস্ক্রিয় মৌলগুলো খুব হাইলি রিঅ্যাক্টিভ হয়, বুঝতে পারছো? এই জন্য তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করছে, মানে ব্যবহার করছে, করে ক্লোরেলা 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 নামক সবুজ শৈবালে তারা খাদ্য তৈরির একটা চক্রাকার গতিপথ আবিষ্কার করেন। আমি আবারও বলছি, যে সংজ্ঞাটা এরকম আসে যে কেলভিন চক্র কি, তাহলে আমরা কীভাবে লিখবো, বইয়ের মতো করে না, আমরা লিখবো বিজ্ঞানী মেলভিন কেলভিন এবং তার সহযোগীরা কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ 14 ব্যবহার করে ক্লোরেলা নামক সবুজ শৈবালে খাদ্য তৈরির, খাদ্য মানে যে শর্করা খাদ্য আর কি, খাদ্য তৈরির যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন, তাকে আবিষ্কারকের নাম অনুসারে কেলভিন চক্র বলে। সুন্দর করে ভিডিওটা পজ করে করে সংজ্ঞাটা লিখে ফেলবা। নাম্বার 2, এই যে কেলভিন চক্র, এই কেলভিন চক্রের মধ্যে প্রথম যে স্থায়ী যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে 3PGA। 3PGA আমরা কেলভিন চক্র সম্পর্কে কিন্তু উপরে ক্লাসে, ইন্টার ক্লাসে ইন্টারে যখন আমরা পড়বো, তখন প্রত্যেকটা ধাপ একটা একটা করে বিক্রিয়া দিয়ে দিয়ে লিখবো, বুঝতে পারছো? কারণ এটার আসলে অনেকগুলো ধাপ আছে। যেমন হচ্ছে কেলভিন চক্রে প্রথমে তোমার হচ্ছে কার্বক্সিলেশন হয়, তারপর ফসফোরাইলেশন হয়, হাইড্রোজেন সংযোগ হয়। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ধাপ আছে। এই ধাপে 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 আমরা এগুলো প্রত্যেকটা বিক্রিয়া সহকারে পড়বো। কিন্তু এখন তোমাদের সিলেবাসে নাই, এখন তোমাদের শুধু জানতে হবে কেলভিন চক্র কি, কেলভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়, তারপর যারা কেলভিন চক্র অনুসরণ করে খাদ্য তৈরি করে তাদেরকে আমরা কী উদ্ভিদ বলি, C3 উদ্ভিদ। কেন C3 উদ্ভিদ বলি, C3 উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য, এটা পড়তে হবে। একইভাবে হ্যাশ ও স্ল্যাক চক্র কি, কেন হ্যাশ ও স্ল্যাক চক্রকে তুমি C4 চক্র বলবা, তার সংজ্ঞা। তারপরে হচ্ছে C4 উদ্ভিদ কারা, মানে যারা এই চক্র অনুসরণ করে তারা C4 উদ্ভিদ। আর C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, C3 উদ্ভিদ C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো আমাদের একটু পড়াশোনা করতে হবে। তাহলে আমরা একটু দেখি, দেখো কি বলছিলাম। তাহলে কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3PGA। 3 মানে তো 3, পিতে ফসফেট, ফসফো, জিতে গ্লিসারিক, এতে অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি যদি সংকেত দেখাই তোমাদের, তাহলে দেখো ঠিক আছে, এই যে 3 ফসফো, এখানে হচ্ছে আমি OP, এটা হচ্ছে গ্লিসারিক অ্যাসিড।
তাহলে আসলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে এখন কি হয়ে গেল দেখো, 3 নম্বর একটা ফসফেট আছে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কার্বন সংখ্যা কোন 1 2 3, 3 কার্বন আছে, এই জন্য কেলভিন চক্রকে বলা হয় C3 চক্র। এখানে সি দ্বারা বোঝানো হচ্ছে কার্বন আর 3 দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ কার্বন, এই জন্য C3 চক্র। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় C3 চক্র কি, তাহলে তুমি কীভাবে বলবা? সুন্দর করে আগে কেলভিন চক্রের সংখ্যা বলবা যে বিজ্ঞানী মেলভিন কেলভিন এবং তার সহযোগীরা কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ক্লোরাইড নামক সবুজ শৈবালে তারা যে খাদ্য উৎপাদন বা খাদ্য তৈরির যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তাকে বলা হচ্ছে কেলভিন চক্র, নাম আগে বললাম। তারপরে বলবা কেলভিন চক্রের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এই চক্রের মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট স্থায়ী যৌগ উৎপন্ন হয়, এই জন্য কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে। সুন্দর। তারপরে যে কেলভিন চক্রের সংজ্ঞা পারবে সে C3 চক্রের সংজ্ঞাও পারবে। জাস্ট লাস্টের দিকে একটা লাইন অ্যাড করতে হবে যে এই চক্রের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য একে C3 চক্র বলা হয়। C ফর কার্বন অ্যান্ড 3 ফর নাম্বার অফ কার্বন। এবার আসো যে পৃথিবীতে যত উদ্ভিদ আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা স্বীকৃত পদ 3টা পড়েছি। একটা হলো কেউ বলেছে C3 চক্রের মাধ্যমে খাদ্য বানায়, আবার কেউ বলেছে যে এটা C4 এর মাধ্যমে খাদ্য তৈরি করে, আবার কেউ বলেছে CAM বা ক্রাসুলিশিয়ান অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে খাদ্য তৈরি করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সব উদ্ভিদ তো একই চক্র ফলো করছে না, তাহলে যারা C3 চক্র ফলো করছে তাদেরকে আমরা বলে থাকি C3 উদ্ভিদ। তাহলে দেখো আরেকটা সংজ্ঞা হয়ে গেল খুবই সহজ। C3 উদ্ভিদ কি, সুন্দর করে এক লাইন লিখে দিবা যে সকল উদ্ভিদ, আমি আবারও বলছি, যে সকল উদ্ভিদ কেলভিন চক্র তথা C3 চক্রের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে তাদেরকে C3 উদ্ভিদ বলে। তাহলে বলো তো এখান থেকে সংজ্ঞাগুলো ক্লিয়ার কিনা বলো। আমি আবারও বলি, প্রথম তোমরা বলবা কেলভিন চক্র কি, তাহলে কেলভিন চক্রের সংজ্ঞা কি বলবা? কেলভিন চক্রের সংজ্ঞা বলবা বিজ্ঞানী মেলভিন কেলভিন ও তার সহযোগীরা কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ 14 ব্যবহার করে ক্লোরাইড নামক সবুজ শৈবালে যে খাদ্য উৎপাদনের চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তাকে বলা হয় কেলভিন চক্র। সংজ্ঞা হয়ে গেল। যদি বলে কেলভিন চক্র বা C3 চক্র কি, তখন তুমি বলবা কেলভিন চক্রের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট 3PGA, এই জন্য কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়। যদি তোমাকে আরেকটা প্রশ্ন বলা হয় কেন কেলভিনকে C3 বলা হয় 2 নম্বরের জন্য, তুমি তাও লিখতে পারবা। তুমি বলবা যে কেলভিন চক্র এটা আবিষ্কারকের নাম অনুসারে নামটা হয়েছে, এই চক্রের মাধ্যমে যে স্থায়ী যৌগ তৈরি হয় সেটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য একে বলা হয় C3 চক্র। তারপর যদি তোমাকে প্রশ্ন করে বলো তো C3 উদ্ভিদ কি, তুমি সেটাও পারবা যে সকল উদ্ভিদ কেলভিন চক্র তথা C3 চক্রের মাধ্যমে খাদ্য তৈরি করে তাকে বলা হয় C3 উদ্ভিদ। ক্লিয়ার? দেখো এই হচ্ছে কেলভিন চক্রের ধাপ, এগুলো আমাদের এখন লাগবে না, ঠিক আছে, এগুলো আমরা ইন্টারগ্রেলে পড়বো। প্রথমে কার্বক্সিলেশন হয়, কার্বন ডাইঅক্সাইড সংযোগ হয়, তার ফসফেট সংযোগ হয়, তারপর রিডাকশন হয় মানে হাইড্রোজেন সংযোগ হয়, তারপর উৎপাদন হয়, তারপর পুনরুদ্ধার হয়। এই ধাপে ধাপে কেলভিন চক্র চলতে থাকে। তো এখন আমরা এটা পড়বো না, বিকজ এটা তোমাদের সিলেবাসও নাই এবং এটা তোমাদের পরীক্ষাও আসে না, সো পড়ার কোনো দরকার নেই। একইভাবে আসে এবার C4 চক্র। এটাও দুইজন বিজ্ঞানী MD হ্যাস এবং CR স্ল্যাক, ওরা কি করছে জানো? ওরা তবে ইক্ষু উদ্ভিদে করেছে এটা। তাহলে মনে রাখতে হবে C3 চক্রটা করেছে কার মধ্যে বলো? C3 চক্র বা কেলভিন চক্র হচ্ছে ক্লোরাইড নামক সবুজ শৈবালে। আর এরা করেছে কোথায় জানো? এরা করেছে ইক্ষু তো তোমরা চেনো, আখ গ্যাডারি যেটাকে বলো। তো ইক্ষু উদ্ভিদের মধ্যে তারা একটা খাদ্য উৎপাদনের গতিপথ আবিষ্কার করেছেন, এটাকে বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে হ্যাস ও স্ল্যাক চক্র। এখানে দুইজনের নামে উল্লেখ করা হয়, যেহেতু কেলভিন চক্রে অনেক সহযোগী ছিল এই জন্য সবার নামটা না বলে শুধু অ্যাট অল আমরা বলেছিলাম। আর এখানে দুইজন হ্যাস এবং স্ল্যাক, দুইজন আলাদা বিজ্ঞানী। তাহলে বিজ্ঞানী MD হ্যাস এবং CR স্ল্যাক কি করেছেন বলতো? ইক্ষু উদ্ভিদে কার্বন বিজারণের মাধ্যমে শর্করাজাত খাদ্য তৈরি যে গতিপথ আবিষ্কার করেন তাকে বলা হয় হ্যাস স্ল্যাক চক্র। গুড। এখন যদি প্রশ্ন করে বলো তো কেন এটাকে ঠিক আগের মতো করে কেন এটাকে C4 চক্র তুমি বলবা? তাহলে তুমি বলবা এই চক্রের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইটা 4 কার্বন বিশিষ্ট। বলো তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন? 4 কার্বন। তাহলে যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন, তাহলে 4 কার্বন যদি হয় তাহলে এখানে C ফর কার্বন অ্যান্ড 4 ফর নাম্বার অফ কার্বন, এই জন্য আমরা একে বলে থাকি C4 চক্র। এটাও সহজ। সেম মানে তুমি যদি C3 এর প্যাটার্নটা বুঝে থাকো C4 ও সেম, তাহলে কীভাবে লিখবা? আমি আবারও বলতেছি শোনো। প্রথম আসো কেলভিন চক্র তো সঙ্গে গেল। যদি বলা হয় তোমাকে হ্যাস ও স্ল্যাক চক্র, তাহলে তুমি কি বলবা? বিজ্ঞানী MD হ্যাস এবং CR স্ল্যাক ইক্ষু উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের
মাধ্যমে যে শর্করাযুক্ত খাদ্য তৈরির যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তাকে বলা হয় হ্যাশো স্ল্যাগ চক্র। তারপরে তুমি বলবা যে এই চক্রের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু 4 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করে এই জন্য এটা আরেকটা নাম কি বলো, C4 চক্র। এখন যদি তোমাকে বলি বলো তো C4 উদ্ভিদ কি, তখন তুমি কি বলবা যে সকল উদ্ভিদ হ্যাশো স্ল্যাগ চক্র তথা C4 চক্রের মাধ্যমে শর্করাযুক্ত খাদ্য তৈরি করে তাকে বলা হয় C4 উদ্ভিদ। সময়গুলো কিন্তু পড়তে হবে। তাহলে চলো আমরা এখন একটু দেখি এই C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্যটা দেখো, খুব ইম্পর্টেন্ট। মানে তোমাকে যদি বলা হয় C3 উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, যেগুলো হচ্ছে C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। যদি বলি C4 উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, তাহলে এগুলো হচ্ছে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। আর তোমাকে যদি বলা হয় যে C3 C4 উদ্ভিদের পার্থক্য লিখো বা তুলনা করো, তখন তুমি দুই পাশে দুইটা বৈশিষ্ট্য বসাই দিলেই কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। চলো একটু দেখে নিই। প্রথম আসো পরিচিতি। যে সকল উদ্ভিদ C3 চক্র অনুসরণ করে খাদ্য তৈরি করে, C3 চক্র অনুসরণ করে খাদ্য তৈরি করে তারা হচ্ছে C3 উদ্ভিদ। যে সকল উদ্ভিদ C4 চক্র অনুসরণ করে খাদ্য তৈরি করে তারা C4 উদ্ভিদ। দেখো পরিচিতি হয়ে গেল। আচ্ছা, উচ্চ তাপমাত্রা। যারা C3 উদ্ভিদ তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে অক্ষম। তার মানে সোজা কথা, তারা হচ্ছে খুব বেশি টেম্পারেচারে থাকতে পারে না। তাহলে C4 হবে উল্টা, তার মানে তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। তাহলে এখন বলো, যেহেতু এরা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে না, তার মানে উচ্চ তাপমাত্রা তাদের ভালো লাগে না, তাহলে এরা জন্মাবে কোথায়? শীত প্রধান অঞ্চলে। তাহলে এদের উৎপত্তি কোথায় বলো? শীত প্রধান অঞ্চলে। একইভাবে যদি আমি তোমাদেরকে বলি যে বলো তো তাহলে এরা জন্মাবে কোথায়? কারণ এরা তো হচ্ছে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। আর যেহেতু উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম, সেহেতু এরা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি থাকে। ক্রান্স অ্যানাটমি, এটা আসলে একটা পাতার গঠন। এটা হচ্ছে এখানে অনুপস্থিত আর এখানে হচ্ছে উপস্থিত। ক্লোরোপ্লাস্ট। C3 উদ্ভিদ যারা, তাদের একই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। আর যারা C4 উদ্ভিদ তাদের দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। এরপর আসো ফটোসিনথেসিস। C3 উদ্ভিদের ক্ষেত্রে কি হয় দেখো, অধিক কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে ফটোসিনথেসিস করে। মানে কার্বন ডাইঅক্সাইড বেশি না হলে এরা ফটোসিনথেসিস করতে পারে না, মানে বেশি লাগে। কতটা বেশি লাগে দেখো, মিনিমাম 50 ppm, মিনিমাম। ম্যাক্সিমাম কত বলো? 150 ppm, মানে পার্টস পার মিলিয়ন। তুমি যদি ধরো এটাকে ইউনিটটা যদি cm3 বলো, তাহলে 1 মিলিয়ন cm3 50 cm3। ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? তাহলে পার্টস পার মিলিয়ন। আর এদের জন্য দেখো খুব বেশি কার্বন ডাইঅক্সাইড লাগে না, একটু হলেই হয়। C4 এর জন্য অল্প হলেই চলে, মাত্র দেখো 0.10% মানে ppm হলেই হয় মিনিমাম। এটা সর্বোচ্চ কত বলো তো? 10 ppm লাগে। আর যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে, এই জন্য এদের হারটা কম। আর যেহেতু এখানে কম কার্বন ডাইঅক্সাইডই তারা বিক্রিয়া করতে পারে, এই জন্য এদের শ্বাসন হার বেশি। তাহলে দেখো C3 C4 উদ্ভিদের যদিও এই বৈশিষ্ট্য এবং হচ্ছে পার্থক্যটা তোমাদের বইয়ে নাই, কিন্তু পড়তে হবে। অনেক স্কুলে বা অনেক টেস্ট পেপারসে কিন্তু এটা আছে। সো এই জন্য লিখে দিয়েছি আমি। তাহলে C3 উদ্ভিদের বৈশিষ্ট্য যদি পরীক্ষা আসে, তাহলে তোমরা এখান থেকে শুরু করে এইটুকু লিখবা। আর C4 উদ্ভিদের বৈশিষ্ট্য যদি আসে, তাহলে তোমরা এটা লিখবা। তাহলে C3 এর বৈশিষ্ট্য গেল, C4 এর বৈশিষ্ট্য গেল। বিক্রিয়া। C3 উদ্ভিদের বিক্রিয়াগুলো কি হয় দেখো, মেসোফিলে আলোক বিক্রিয়া হয় ও কেলভিন চক্র হয়। মানে একই জায়গায় দুই ধরনের বিক্রিয়া হয়। আর C4 এর ক্ষেত্রে মেসোফিল টিস্যুতে হয় আলোক বিক্রিয়া, আর বান্ডল সিতে হয় কেলভিন চক্র। তার মানে দুই জায়গায় হয়। উদাহরণগুলো তোমরা বেটার হচ্ছে C4টা মনে রাখবা, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এগুলো সবগুলো C4। আর এগুলো ছাড়া বা খুবই কম পরিমাণে C4 আছে। এছাড়া মানে বেশিরভাগ উদ্ভিদ পৃথিবীতে যা দেখতে পাও তোমরা, বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলো আমরা একটু বই থেকে দেখি বইয়ে কি বলছে। দেখো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখি আমরা, দেখো এটা তো পড়লামই C3। এবার আসো হ্যাশো স্ল্যাগ চক্র কি বলছে দেখো। অস্ট্রেলিয়া বিজ্ঞানী MD হ্যাস এবং CR স্ল্যাগ 1961 সালে, ওরা 61তে নোবেল পাইছিল 1961তে, আর 66তে কার্বন ডাইঅক্সাইড বিজারণে আরও একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পথ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেজন্য একে C4 গতিপথ বলে। এবং যে সমস্ত উদ্ভিদে এই চক্র হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। আর এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে উদাহরণ আর কি। যেমন হচ্ছে তোমার এই যে মুথা ঘাস, নটে ঘাস, হ্যাঁ,
এগুলোর মধ্যে হচ্ছে C4 চক্র পরিচালিত হয়, তারপর যেমন ভুট্টা, আখ এগুলো। এছাড়া ম্যাক্সিমাম যে উদ্ভিদগুলো পৃথিবীতে আমরা দেখি সবগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এটা রান, এটা গত ক্লাসে পড়েছিলাম। আলোর ভূমিকা গত ক্লাসে পড়েছি। এবার আসে প্রভাবক। এই প্রভাবকগুলো কি করলে কি হয় এটারই একটা সুন্দর করে আমি সামারি করে দিচ্ছি। চলো একটু দেখি, একবার এটা প্রভাবকগুলো পড়া হয়ে যাবে। দেখো, আচ্ছা, এটা সিএম সম্পর্কে তোমাদের বই কোনো ডাটা নেই। যারা একটু এক্সট্রা পড়তে চাও, তা সিএম এর ফুল ফর্ম ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা হচ্ছে ক্রাসুলেশিয়া যে গোত্র আছে তাদের মধ্যে এটা দেখা যায়, বিশেষ করে ধরো পাথরকুচি। হ্যাঁ, আর এই উদ্ভিদগুলোর কিছু বিশেষত্ব আছে, যেমন এরা উষ্ণ আবহাওয়ায় বাঁচে, রাতে এদের পত্ররন্ধ্র খোলা থাকে, যেটা দিনে সবার থাকে ওদের রাত্রে থাকে। এদের দিনে পিএইচ কম থাকে, উল্টা পোড়া, রাতে পিএইচ বেশি থাকে। আর এদের যে ধাপগুলো, বিক্রিয়ার যে ধাপগুলো, এটা অনেকটা C4 এর মতো আর কি। এটা হলো সিএম সম্পর্কে কিছু ইনফরমেশন, ম্যান্ডেটরি না, যদি কেউ মনে করো জেনে রাখলাম, না হলে নাই। দেখো এই প্রভাবকগুলো খেয়াল করো, খুব সোজা। আমি এখানে চেষ্টা করছি মানে শর্টকাট করে তোমাদেরকে মনে রাখার জন্য। যেমন দেখো, আলোর সাথে সালোক সংশ্লেষণের সম্পর্কটা তোমরা একটু খেয়াল করো। আলোর সাথে সালোক সংশ্লেষণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে বুঝতেই পারছো, আলো যদি বাড়ে সালোক সংশ্লেষণের হারও বাড়ে। নিজের থেকে লিখতে পারবা। তবে একটা কথা মনে রাখতে হবে, যখন খুব বেশি আলো হবে, অনেক অতিরিক্ত আলো, তখন কিন্তু এনজাইম নষ্ট হয়ে যায়। যে কোনো কিছু অতিরিক্ত ভালো না, এটা মাথায় রাখতে হবে। এরপর আসো, তারপরে আরেকটা কি, একটা হচ্ছে নীলা বেগুনি শাড়ি পরে কমলা খায়। দেখো, এটা একটা সূত্র লিখে দিয়েছিলাম। নীলা, নীল, নীতে নীল, লাতে লাল, নীল লাল, বেগুনি, বেগুনি ইটসেলফ নিজেই, আর কমলা, কমলা। তাহলে কি হলো? নীল, লাল, বেগুনি, কমলা। এই 4 ধরনের আলোতে ফটোসিনথেসিস বেশি হয়। এটা আরেকটা ধরো আলোর সাথে সম্পর্ক। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো আলো সালোক সংশ্লেষণ হারকে কিভাবে প্রভাবিত করে, তাহলে তার উত্তরে তুমি কীভাবে লিখবা? তুমি সুন্দর করে এই 3টা পয়েন্টকে নিজের মতো করে সেন্টেন্স বানাইতে পারবা। যেমন দেখো, আলোর পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সালোক সংশ্লেষণের হার বাড়ে, তবে নীল, লাল, বেগুনি এবং কমলা আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। আবার বলবো কি, আলোর পরিমাণ বৃদ্ধির সাথে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পেলেও অতিরিক্ত আলোতে এনজাইম নষ্ট হয়ে যায়, ফলে তখন ফটোসিনথেসিসের হার কমে যায়। ব্যাস। তাই এটা একটা প্রশ্ন সলভ করবা যে আলো কিভাবে সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে। নেক্সট দেখো, এগুলো সবগুলো বাহ্যিক প্রভাবক। এবার কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যেহেতু কাঁচামাল ছাড়া তো আসলে ফটোসিনথেসিস হওয়ার কোনো সুযোগই নাই। এই জন্য বলেছি কার্বন ডাইঅক্সাইড ছাড়া ফটোসিনথেসিস হয় না, হবেই না। এখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড শতকরা পরিমাণ আমরা পড়েছিলাম 0.03%, আর পানিতে 0.3%। 1% যদি বৃদ্ধি পায় তাহলে ফটোসিনথেসিসের হার বাড়ে। 1% জাস্ট বাড়লেই হবে। তার মানে 0.03 যতটুকু হয়, এটা বাড়লেই হার বাড়বে। তাহলে চিন্তা করছো, মানে এমন না যে অনেক বাড়তে হবে, 1% বাড়লেই ফটোসিনথেসিসের হার বাড়বে। এবার সব পানি কীভাবে প্রভাবিত করে? পানিও সেম, পানি ছাড়া ফটোসিনথেসিস হয় না। তাহলে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও হবে না, পানি ছাড়াও হবে না। পানি কীভাবে সাহায্য করে? দেখো, পানি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। আমরা যদি একটু এই পরের স্লাইডটা দেখিয়ে দেখো, মাঝখানে এই দুইটা হচ্ছে রক্ষী কোষ, আর চারপাশে সহকারী কোষ। তো এই সহকারী কোষ থেকে যখন পানি রক্ষী কোষে ঢুকে, তখন রক্ষী কোষের টার্জিডিটি হয়, মানে রক্ষী কোষগুলো ফুলে যায়। সোজা কথা তুমি এভাবে চিন্তা করো, মনে করো কিসমিস একদম ড্রাই হয়ে আছে, তুমি এটা সেমাইতে দাও, এখান থেকে পানি অ্যাবজর্ব করে করে পানির ভিতরে ঢুকবে এবং ঢোকার পর এটা ফুলে যাবে, একদম টান টান হবে। এই যে ফুলে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি, বায়োলজির ভাষায় বলে থাকি টার্জিডিটি। তো যখন টার্জিডিটি হবে, ভিতরে ফ্লুইডটা ওর প্রাচীরে একটা চাপ দেয়, যাকে আমরা বলি টার্গার প্রেশার। এখানেও সেম হয়, যখন পানি বেশি থাকে কোষের মধ্যে, তখন সহকারী কোষ থেকে পানিগুলো রক্ষী কোষে ঢুকে। আর রক্ষী কোষে যখন ঢুকে, সবুজটা দেখতে পাচ্ছ রক্ষী কোষ, পানি ঢোকার পর এটা টান টান হয়ে যায়, তখন মাঝখানে রন্ধ্রটা খুলে যায়। আর যখন এই রন্ধ্রটা খুলে, তখন কি হয়? তখন হচ্ছে এই যে মাঝখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে ছিদ্র, এটাকে আমরা বলছি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দিয়ে সহজেই তখন বিভিন্ন পদার্থ আসা যাওয়া করতে পারে। এই জন্য আমরা বলেছি যে পানি কি করে? পানি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে।
আরেকটা জিনিস আমরা বলেছিলাম ফটোসিনথেসিসে ইলেকট্রনের ঘাটতি হয় আর সেই ঘাটতি পূরণ করে পানি, তাহলে ইলেকট্রন প্রদান করে, এটাও একটা কাজ। তারপরে এই ইলেকট্রন প্রদান করে যে H+ থাকে সেটা দিয়ে সে কিন্তু NADH তৈরি করে, এটাও তার একটা কাজ। আর পানির পরিমাণ যদি কমে যায় তাহলে ফটোসিনথেসিসের হারও কমে যায়। এগুলো প্রত্যেকটা কিন্তু আবার MCQর জন্য মনে রাখতে হবে, আবার পানি কীভাবে প্রভাবিত করে তার জন্য মনে রাখতে হবে। নেক্সট, এবার দেখো তাপমাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অপটিমাম তাপমাত্রা, মানে যে তাপমাত্রায় ফটোসিনথেসিস সবচেয়ে ভালো হয়, কত দেখো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবা যে এর অপটিমাম বা অত্যানুকূল তাপমাত্রা কত। তাহলে দেখো তো, যদি 0-র চেয়ে কম হয় এবং 45-এর বেশি হয় তাহলে <0 and <45 ফটোসিনথেসিস চলেই না, মানে বন্ধ হয়ে যায়। তাহলে কততে বন্ধ হয় মনে রাখতে হবে। এটা আলাদা প্রশ্ন আসতে পারে যে কোন অবস্থায় ফটোসিনথেসিস বন্ধ হয়। অপশনগুলোর মধ্যে একটা অপশন দেওয়া আছে 0-র নিচে, এভাবে থাকতে পারে, অথবা তোমার এভাবেও থাকতে পারে যে কততে ফটোসিনথেসিস বন্ধ, দুইটা থাকতে পারে, যে 0-র কম 45-এর বেশি। কিছু ব্যতিক্রম আছে, যেমন BGA ব্লু গ্রিন অ্যালগি, যারা নীলাভ সবুজ শৈবাল, তাদের ক্ষেত্রে দেখো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফটোসিনথেসিস করতে, এর ব্যতিক্রম। আর সবসময় একটা জিনিস মনে রাখবা, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। নর্মালি 45-এর উপরে গেলে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই নীলাভ সবুজ শৈবালগুলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফটোসিনথেসিস করতে পারে, এটা আসলে ব্যতিক্রম। অক্সিজেনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, পরিবেশে যদি বা বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ বাড়ে সারাসংখ্যার হার কমে। খনিজের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, খনিজ পদার্থ যদি বাড়ে, কারণ এটা প্রভাবক হিসেবে কাজ করে বা এটা হচ্ছে কোফ্যাক্টর হিসেবে কাজ করে, খনিজ পদার্থ যখন বৃদ্ধি পায় তখন সারাসংখ্যার হার বাড়ে। ভিটামিনের সাথে সমানুপাতিক সম্পর্ক, যখন ভিটামিনের পরিমাণও বাড়ে তখন সারাসংখ্যার হারও বাড়ে। এই হচ্ছে মোটামুটি এগুলা কি প্রভাবক বলো তো, উদ্ভিদের জন্য, সালোকসংশ্লেষণের জন্য প্রভাবক, যারা সারাসংখ্যাকে প্রভাবিত করে। আর উদ্ভিদের জীবনের সারাসংখ্যক গুরুত্ব, এটা আমরা বই থেকে পড়বো। চলো একটু প্রভাবকগুলো সহ বইয়ের মধ্যে একটু দেখে নিই আমরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। বই থেকে প্রত্যেকটা লাইন এগুলো রিডিং পড়বা। দেখো, আলো সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি, এখানে দেয়নি। কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আমি যা বলেছি এটা এখানে লেখা আছে। তারপরে হচ্ছে তাপমাত্রা সম্পর্কে দেখো, এই ইনফরমেশনে আছে এই যে 0-র কাছাকাছি এবং অতি 40-র বেশি এই প্রক্রিয়া চলতে পারে না। অপটিমাম টেম্পারেচার হচ্ছে দেখো 22 থেকে 35। তারপরে পানির কথা আমি বলেছি অলরেডি, এখানে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় যদি পানি না থাকে। অক্সিজেনের কথা বলেছি, খনিজের কথা বলেছি, এগুলো হচ্ছে সবগুলো বাহ্যিক। আর অভ্যন্তরীণগুলো দেখো, এটা ক্লোরোফিলের কথা বলেছে, এটা আমরা অলরেডি আলোচনা করছি, ক্লোরোফিল ছাড়া তো ফটোসিনথেসিস হবেই না। পাতার বয়স এবং সংখ্যা, এখানে একটা কথা আছে, যেমন কচি পাতা আর একেবারে বয়স্ক পাতা, মনে রাখবা এখানে ক্লোরোফিল কম থাকে, তাই সালোকসংশ্লেষণ কম হয়, এটা MCQতে আসে। আর যেটা হচ্ছে মধ্য বয়সী পাতা, এটার মধ্যে সবচেয়ে বেশি হয় ফটোসিনথেসিস। শর্করার পরিমাণ, এটা আমাদের মতো না যে টাকা থাকলেও আরও টাকা জমাইতে হবে। ওরা আসলে কী করে, যদি দেখে যে খাবার আছে কোষের ভিতরে, আর তৈরি করবে না। তার মানে সালোকসংশ্লেষণ চলাকালীন শর্করার পরিমাণ কম হলে সেখানে জমা হয়ে থাকে, বিকালে পাতায় বেশি শর্করা থাকে, তাই গতি মন্থর হয়। মানে সারাদিন খাদ্য তৈরি করছে, বিকাল হইতে তো অনেকগুলো হয়ে গেছে, আর খাদ্য তৈরি করে না, তারা কমে দেয়। পটাশিয়াম, এরা অনুঘটক হিসেবে কাজ করে, এই জন্য পটাশিয়ামের অভাবেই সালোকসংশ্লেষণ হার কমে যেতে দেখা যায়। এনজাইম ছাড়া ফটোসিনথেসিস হয় না, এই জন্য এনজাইমেরও ভূমিকা আছে ফটোসিনথেসিসে। অর্থাৎ এনজাইম যদি না থাকে সেক্ষেত্রে ফটোসিনথেসিস হার কমে যায় বা বন্ধ হয়ে যায়। এটা রিডিং পড়বা, একদম রিডিং পড়ে মনের মাধুরী মিশাই লিখবা, ঠিক আছে? একদম সোজা আছে। এই হচ্ছে সালোকসংশ্লেষণের গুরুত্ব। তাহলে দেখো, তোমাদের দুইটা টপিক ছিল এই চ্যাপ্টার, আমি বলেছিলাম, একটা হচ্ছে সালোকসংশ্লেষণ, একটা হলো শ্বসন। তো সালোকসংশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমরা যারা অফলাইনে এই সালোকসংশ্লেষণের ক্লাসগুলো পাওনি, কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা চলাকালীন সময় ক্লাসগুলো হয়েছিল, দ্যাটস ওয়াই আমি সালোকসংশ্লেষণ পার্টটুকু তোমাদের অনলাইনে দিয়ে দিলাম। তো তোমাদের কাজ হবে ক্লাসগুলো পজ করে করে ভালো করে দেখা, এবং একই সাথে শ্বসনের পার্টটা সম্ভবত তোমরা সবাই ক্লাস করেছো, কারণ শ্বসন যখন শুরু হয়েছে অলরেডি তোমরা তখন জয়েন করেছো। তো যারা অফলাইনে সালোকসংশ্লেষণ করো নাই তারা সবাই ক্লাসগুলো করে নতুন করে নোট করে নাও, আর যারা করেছো অফলাইনে তারাও দেখে নাও। আর শ্বসনের পার্টটা যেহেতু অফলাইনে ক্লাস হয়েছে, সো অফলাইনে ক্লাসটা ভালো করে ফলো করো। সো তোমাদের জন্য শুভকামনা, ঠিক আছে? দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।